আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের দুইটা ছোট ছোট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। আমাদের প্রথম কনসেপ্টের নাম হচ্ছে প্যাসকেলস আইডেন্টিটি। প্যাসকেলস আইডেন্টিটি বিষয়টা কি? আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে একটা খুব বিখ্যাত অঙ্ক আছে, যেটা দেখতে কিছুটা এরকম। এটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে প্রমাণ করো টাইপের মধ্যে খুব বিখ্যাত একটা অঙ্ক। এটা প্রমাণ করা আসলে খুব জটিল কিছু না, যদি বাম সাইডে আমরা সি এর সূত্র ভাঙাই দিই আর কিছু স্টেপস ফলো করলে আসলে প্রমাণটা হয়ে যায়। এটা প্রমাণ দেখানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি মিন করে ওইটা একটু বোঝা। এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ধরি আমার কাছে 10টা বস্তু আছে। ধরলাম আমার কাছে এখানে 10টা বস্তু আছে। আমি এই 10টা বস্তু থেকে যে কোনো 4টা বস্তু বাছাই করতে চাই। তো এই 10টা বস্তু থেকে যে কোনো 4টা বস্তু বাছাইয়ের সংখ্যা কেমন হবে? 10c4, রাইট? 10টা বস্তু থেকে 4টা বস্তু বাছাইয়ের উপায় সংখ্যা হচ্ছে 10c4। এখন আমি একটা কাজ করব, আমি এই বস্তুগুলোর মধ্যে যে কোনো একটা বস্তুকে অবজার্ভ করব। যেমন ধরলাম আমি এই এটাকে অবজার্ভ করতে চাচ্ছি। তো আমার এই যতগুলো টোটাল বাছাই আছে তার মধ্যে এই এ এর সাপেক্ষে কি কি ঘটনা ঘটতে পারে। ওই বাছাইগুলোর মধ্যে কিছু বাছাইয়ে এ আছে আর কিছু বাছাইয়ের মধ্যে এ নাই। এই দুইটা ছাড়াও তো আর কোনো ঘটনা ঘটতে পারে না, রাইট? তো এখানে কি কি ঘটনা ঘটতে পারে? এটা হচ্ছে এ অন্তর্ভুক্ত, হয়তো এ অন্তর্ভুক্ত আছে নয়তো এ বহির্ভুক্ত আছে, রাইট? এ অন্তর্ভুক্ত আর এ বহির্ভুক্ত এটা ছাড়া কি আর কোনো ঘটনা ঘটতে পারে এর সাপেক্ষে? না। তো এই 10টা বস্তুর মধ্যে 4টা বস্তু বাছাই এ অন্তর্ভুক্ত আর এ বহির্ভুক্তর কম্বিনেশন যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল কম্বিনেশনটা পাবো। তো এখন দেখা যাক, এ অন্তর্ভুক্ত হইলে এখানে অ্যাকচুয়ালি কম্বিনেশন কয়টা। তো আমার কাছে 4টা স্লট আছে। এই 4টা স্লটের মধ্যে আমি চাচ্ছি কি এ সবসময় অন্তর্ভুক্ত থাকুক। তাহলে আমি এ কে আগেই বসাই দিব। তাহলে আমার কাছে এখন অ্যাকচুয়ালি বস্তু আছে কয়টা? একে তো আমি অলরেডি বসাই দিছি, তাহলে এ বাদ। আমার কাছে বস্তু বাকি আছে আর 9টা। আমার কাছে ঘর বাকি আছে কয়টা? ঘর বাকি আছে 3টা। তাইলে এই 9টা থেকে 3টা বস্তু বাছাইয়ের সংখ্যা কত হবে? 9c3, রাইট? তো এটা তো গেল এ সবসময় অন্তর্ভুক্ত। এখন এ যদি সবসময় বহির্ভুক্ত হয় তাইলে কি ঘটনা ঘটবে? আমার এই 10টা বস্তুর মধ্যে থেকে আমি এ কে আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কাছে বস্তু আছে কয়টা এখন? আমার কাছে আর 9টা বস্তু আছে। আর 9টা বস্তু দিয়ে আমি কয়টা ঘর ফিল আপ করতে চাই? 4টা ঘর ফিল আপ করতে চাই। তার মানে কি 9টা বস্তু থেকে আমি 4টা বস্তু বাছাই করব। এই বাছাই সংখ্যা কত? 9c4, রাইট? তো 10c4 ইকুয়াল টু আমি লিখতে পারি 9c3 প্লাস 9c4। এটাকে যদি আমি একটু জেনারেলাইজ করি তাহলে এই বিষয়টা চলে আসে কেমন? আমার কাছে বস্তু আছে n প্লাস ওয়ানটা বস্তু আছে, রাইট? এই n প্লাস ওয়ানটা বস্তু থেকে আমি আরটা বস্তু বাছাই করব। এখন আমি এই বস্তুগুলোর মধ্যে যে কোনো একটা বস্তুর দিকে যদি দেখে থাকি তাইলে ওই বস্তুটা হয়তো অন্তর্ভুক্ত থাকবে, না হয় অন্তর্ভুক্ত থাকবে না। এই দুইটা ছাড়া তার কোনো উপায় নাই, রাইট? তাহলে এন প্লাস ওয়ান বস্তু থেকে আরটা বস্তু বাছাইয়ের কম্বিনেশন নাম্বার কত? এন প্লাস ওয়ান সি আর, তার মধ্যে একটা বস্তু সবসময় অন্তর্ভুক্ত থাকবে। তো ওই বস্তুটাকে যদি আমি আগে এখানে বসাই দিই তাহলে আমার কাছে বস্তু কয়টা বাকি থাকবে? আর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা বাকি থাকবে। তার মানে কি এনটা বাকি থাকবে। এনটা বস্তু থেকে আমি আর কয়টা ঘর ফিল আপ করবো? আগে তো আমি টোটাল কত আরটা ঘর ফিল আপ করতেছিলাম, একটা ঘর অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে আর ঘর বাকি কয়টা? আর মাইনাস ওয়ানটা। তাহলে এনসি আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে সবসময় অন্তর্ভুক্ত। আর সবসময় বহির্ভুক্ত হইলে কি? এন প্লাস ওয়ানটা বস্তু থেকে একটা বস্তু আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। তো আমার কাছে টোটাল তখন বস্তু থাকবে কয়টা? এনটা। আর আমি কয়টা ঘর ফিল আপ করবো? আরটা। তাহলে তখন কম্বিনেশন নাম্বার হবে এন সি আর। এটা হচ্ছে আমাদের প্যাসকেলস আইডেন্টিটির জেনারেলাইজ ফর্ম। তো এখন আমি তো খালি একটা বস্তুর দিকে দেখতেছিলাম। এখন যদি আমি একটা বস্তুকে অবজার্ভ না করে একাধিক বস্তুকে অবজার্ভ করি তাহলে আমরা এই প্যাসকেলস আইডেন্টিটির এক্সটেনশনটা পেয়ে যেতে পারি। তো আমি যদি দেখাই, আমি যদি দুইটা বস্তু দিয়ে দেখাই, তো আমার কাছে ওই সেম 10টা বস্তুই আছে। ধরো আমার কাছে এই 10টা বস্তু আছে, 10টা বস্তু থেকে আমি 4টা বস্তু সিলেক্ট করতে চাই। তাহলে আমার কম্বিনেশন নাম্বার কত কত হবে? 10c4। এখন আমি তো আগে খালি একটা বস্তুর দিকে খেয়াল রাখতেছিলাম। এখন আমি একটা বস্তুর দিকে খেয়াল না রেখে একাধিক বস্তুর দিকে খেয়াল রাখবো। যেমন আমি যদি দুইটা বস্তুর থেকে খেয়াল রেখে দেখার চেষ্টা করি, তাহলে আমি এর দিকে চোখ রাখলাম, এই যে এর দিকে চোখ রাখলাম, সাপোজ। আমার কি কি ঘটনা ঘটতে পারে এই দুইটার সাপেক্ষে? এই কম্বিনেশন গুলোর মধ্যে কিছু কম্বিনেশনে এ আর জে দুইটাই অন্তর্ভুক্ত থাকবে, কিছুতে এ থাকবে জে থাকবে না, কিছুতে এ থাকবে না জে থাকবে,
আর কিছুতে এ আর জে কোনোটাই থাকবে না, তাইলে? তো আমার এই চারটা ঘটনা ছাড়া তো আর কোনো ঘটনা ঘটা পসিবল না, রাইট? আমি যদি দুইটা বস্তুর দিকে দেখি, তাহলে এই 10টা বস্তুর মধ্য থেকে আমি কয়টা ঘর ফিল আপ করতেছি? চারটা ঘর ফিল আপ করতেছি। তো প্রথম কেসে কি আমার এ আর জে দুইটাই ইনক্লুডেড, তাহলে আমি আগে এ আর জে বসাই দিব। তাহলে আমার কাছে আর বস্তু বাকি থাকবে কয়টা? 8টা বস্তু বাকি থাকবে, যার মধ্য থেকে আমি ঘর কয়টা ফিল আপ করবো, অর্থাৎ কয়টা বস্তু বাছাই করব? দুইটা। 8C2। এই কেসে যদি আসি, এ ইনক্লুডেড এবং জে এক্সক্লুডেড, তাহলে আমি এ কে আগেই বসাই দিব আর জে কে আগেই বাদ দিয়ে দিব, রাইট? তাহলে আমার কাছে এখন এ কে আমি বসাই দিছি অলরেডি, আর জে কে আমি বাদ দিয়ে দিছি। তাহলে আমার কাছে এখন বস্তু থাকবে কয়টা? টোটাল 8টা বস্তু থাকবে, রাইট? 8টা বস্তু থেকে এখন আমি কয়টা ঘর ফিল আপ করবো, তার মানে কি কয়টা বস্তু সিলেক্ট করতেছি? 3টা, রাইট? এ এক্সক্লুডেড এবং জে ইনক্লুডেড এর কেসেও একই ঘটনা। এ কে আমি আগে বাদ দিয়ে দিব, আর প্রথম ঘরে আমি কাকে বসাবো? জে কে বসাই দিব, জে কে বসাই দিলাম। তাইলে এখন আমার বস্তু আছে কয়টা? 8টা বস্তু আছে, তার মধ্যে থেকে আমি 3টা ঘর ফিল আপ করবো। তাহলে 8C3 উপায়ে করা যাবে এটা। আর এ আর জে দুইটাই এক্সক্লুডেড, তার মানে কি আমি আগে এ আর জে কে বাদ দিয়ে দিলাম, এ বাদ জে বাদ। তাহলে আমার কাছে বস্তু আছে কয়টা? আমার কাছে বস্তু থাকবে তখন 8টা। আর আমি কয়টা ঘর ফিল আপ করবো? 4টা। তার মানে এটার উপায় সংখ্যা হবে 8C4। এটা হচ্ছে 10C4 এর সমান, রাইট? এটাকে যদি আমি জেনারেল ফর্মে লিখি, তাহলে কি ঘটনা ঘটে? তো এটাকে জেনারেল ফর্মে লিখলে আমরা দুইটা বস্তুর জন্য এই জিনিসটা লিখতে পারি আসলে, রাইট? দুইটার জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি। তো আমরা 3টা বস্তু 4টা বস্তুর জন্য আইডিয়াটাকে আরো এক্সটেন্ড করতে পারি। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে দ্বিপদী উপপাদ্য। তো এখানে বিন্যাস সমাবেশের চ্যাপ্টারে দ্বিপদী উপপাদ্য কোত্থেকে আসলো? আমরা এই দ্বিপদী উপপাদ্যের সূত্রতে একটা কম্বিনেশনের বিষয় দেখতে পারতেছি। এই কম্বিনেশনের বিষয়টা এখানে কেমনে আসলো, সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করব। তা আমি একদম সিম্পলি শুরু করি। ধরলাম এ প্লাস বি হোল কিউব আছে আমার কাছে, ঠিক আছে? এই এ প্লাস বি হোল কিউবের মানেটা কি আসলে? 3টা a প্লাস বি গুণ অবস্থায় আছে, রাইট? এই 3টা a প্লাস বি কে ধরলাম আমার 3জন বন্ধু আছে। প্রত্যেক বন্ধুর কাছে এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে। আমি প্রত্যেক বন্ধুর কাছ থেকে গিয়ে একটা একটা করে জিনিস সিলেক্ট করব। আমি হয়তো এ সিলেক্ট করতে পারি অথবা বি সিলেক্ট করতে পারি, আর 3জন থেকেই সিলেক্ট করা লাগবে। তাহলে আমার পদগুলা কি কি হইতে পারে এখানে? আমি যদি 3জন থেকে এ সিলেক্ট করি, তাহলে এ কিউব হইতে পারে। হইতে পারে আমি 2জন থেকে এ সিলেক্ট করলাম আর একজন থেকে বি সিলেক্ট করলাম। হইতে পারে আমি 2জন থেকে বি সিলেক্ট করলাম, একজন থেকে এ সিলেক্ট করলাম। অথবা হইতে পারে আমি 3জন থেকেই বি সিলেক্ট করলাম, রাইট? এখন এই যে এ স্কোয়ার বি আছে, এটা মানে কি বোঝায়? এটা মানে দুইটা এ আছে আমার কাছে আর একটা বি আছে। এখন এই বিটা আমি কার থেকে পাইছি, ওইটা কি ম্যাটার করতেছে? যদি এই ধরেন এ ইন্টু বি আর এ ইন্টু বি ইন্টু এই দুইটা জিনিস গুণ করলে তো দিন শেষে একই ঘটনাই আসে, রাইট? তো আমি এখানে, যেহেতু একই ঘটনা আসে, তার মানে কি এখানে আমার ক্রমটা ম্যাটার করতেছে না। ক্রম ম্যাটার না করলে কি ঘটনা ঘটে, আমাদের কম্বিনেশনের বিষয়টা চলে আসে, রাইট? তো এখন আমি যদি এই বি এর দিকে খেয়াল করি, তাহলে কি দেখতে পারবো? আমি এই 3জন থেকে যে কোনো একজনের কাছ থেকে বি পাইছি। তো এই 3জন থেকে যে কোনো একজনের কাছ থেকে বি পাওয়ার উপায় সংখ্যা কত? 3C1 না? আমি বি এর দিকে না দেখে এর দিকেও দেখতে পারতাম, তাহলে 3C2 আসতো। আর সম্পূরক সমাবেশের কনসেপ্ট থেকে আমরা জানি 3C2 আর 3C1 একই কথা, রাইট? আমরা যদি এই পদের দিকে খেয়াল করি, বি স্কোয়ার দেখা যাচ্ছে, তার মানে কি আমরা 2জনের কাছ থেকে বি নিছি আর একজনের কাছ থেকে এ নিছি। তো 3জন থেকে আমি 2জনের কাছ থেকে বি নিছি, তাইলে এটা বি সিলেক্ট করার আমার টোটাল উপায় সংখ্যা কত? 3C2, রাইট? আর এখানে আমি 3জনের কাছ থেকে বি নিছি, তার মানে কি এটা 3C3। এখন যদি আমি এই 3 এর জায়গায় এন চিন্তা করি, মানে জেনারেল ফর্মে যাই, তাহলে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার এন। তার মানে কি আমার এন সংখ্যক এ প্লাস বি গুণ অবস্থায় আছে, রাইট? আর আমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু নিব, হ্যাঁ? সেই হিসাবে আমার প্রথম পদ, আমি সবার কাছ থেকে এ নিলে এ টু দ্য পাওয়ার এন আসবে। পরের পদ, আমি n-1 জন থেকে এ নিলাম, আরেকজন থেকে বি নিলাম, রাইট? একজন থেকে বি নিলাম, এন সংখ্যক পদ থেকে আমি একটা বি নিলাম, তার মানে কি NC1 হবে না? বি নিলাম আর এ এর পাওয়ার 1 কমে যাবে।
এরপর এক কেন কমবে? কারণ আমার এখানে n সংখ্যক পদ আছে, আর আমি প্রত্যেক জন থেকে কিছু না কিছু নিছি। তাহলে আমার এখানে b আর a এর পাওয়ারের যোগফল নিশ্চয়ই n হওয়া লাগবে, রাইট? এইভাবে আসলে nc2 a টু দি পাওয়ার n মাইনাস টু বি স্কোয়ার, এভাবে আসলে দিন শেষে সূত্রটা দাঁড়ায়। তো এটা তো আমরা কম্বিনেশন দিয়ে বুঝলাম। এটাকে আসলে বিন্যাস দিয়ে বুঝারও একটা উপায় আছে। কেমন? আমি যদি আগের উদাহরণ দিয়ে দেখাই, এ প্লাস বি হোল কিউব আছে, তাহলে এখান থেকে আমার পদ কি কি আসতে পারে? এ কিউব আসতে পারে, এ স্কোয়ার বি আসতে পারে, এ বি স্কোয়ার আসতে পারে, আর বি কিউব আসতে পারে। এখন এই এ স্কোয়ার বি মানে কি? এ ইন্টু বি, রাইট? তার মানে কি আমি দুইজন থেকে এ নিছি আর একজন থেকে বি নিছি, রাইট? তো এই এ আর বি এর মাঝখানে শাফলিং এর কারণে আসলে ভিন্ন ভিন্ন সংখ্যক পদ তৈরি হচ্ছে। যেমন একটা পদ হইতে পারে কি আমি প্রথম দুইজন থেকে এ নিছি, এর পরের জন থেকে বি নিছি। আরেকটা কি হইতে পারে আমি প্রথম জন থেকে এ নিলাম, পরের জন থেকে বি নিলাম, পরের জন থেকে এ নিলাম। ঠিক আছে? দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বিন্যাস। বি এর পজিশন চেঞ্জের কারণে আমার পদ সংখ্যাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বিন্যাসের কনসেপ্টটা ইউজ করব। তো এখানে আমি এ স্কোয়ার বি, এটা কয় ভাবে আসতে পারে? এখানে তিনটা জিনিস না? তার মানে কি থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এখানে দুইটা এ আছে, তার মানে কি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে, রাইট? পরের পদের ক্ষেত্রেও সেম, আমার তিনটা পদ আছে, তার মানে কি এদের ইন্ডিভিজুয়াল বিন্যাস মানে এদের যদি আমি পৃথক ধরি তাহলে বিন্যাস সংখ্যা দাঁড়াবে থ্রি ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু দুইটা সেম আছে তার মানে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। আর বি কিউবের ক্ষেত্রে সেম, থ্রি ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, আসলে না লিখলেও চলে। এ কিউবের ক্ষেত্রেও সেম, থ্রি ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এই আইডিয়াটা আসলে খুব শক্তিশালী একটা আইডিয়া। এটা হচ্ছে আমাদের কিছু কিছু অঙ্কে খুব হেল্প করতে পারে। যেমন দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যেটা দেখতে এরকম। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের একটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা আমরা ওই পারমুটেশনের কনসেপ্ট ইউজ করে খুব সহজেই করে ফেলতে পারি। তো আমার কি লাগবে? আমার এক্স টু দা পাওয়ার সেভেন এর সহগ লাগবে, রাইট? তো এখন এই জিনিসটা মানে কি মিন করে? ওয়ান প্লাস এক্স কিউব, এরকম 10টা ওয়ান প্লাস এক্স কিউব গুণ অবস্থায় আছে। আমি হচ্ছে প্রত্যেক জনের কাছ থেকে একটা একটা করে পদ নিব, তার মানে আমার টোটাল কয়টা পদ নিব? 10টা পদ নিব। তার মানে কি এদের পাওয়ারের যোগফল নিশ্চয়ই 10 হইতে হবে। ওয়ান এক্স আর এক্স কিউব, এদের পাওয়ারের যোগফল নিশ্চয়ই 10 হইতে হবে। আর আমি যদি এক্স টু দ্য পাওয়ার সেভেন এর সহগ চাচ্ছি, তার মানে কি এক্স এর পাওয়ার নিশ্চয়ই সেভেন হইতে হবে, রাইট? এখন এক্স এর পাওয়ার সেভেন হয় এরকম আমার এখানে কয়টা সংখ্যা দিয়ে জিনিসটা পসিবল, সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমি যদি এক্স কিউবের পাওয়ার জিরো দিই, তার মানে কি আমি এই যে 10টা ওয়ান প্লাস এক্স কিউব গুণ আছে তার মধ্যে কোনোটা থেকে এক্স কিউব নিই নাই। তার মানে এক্স এর পাওয়ার নিশ্চয়ই কত? সেভেন দেওয়া লাগবে, যেহেতু আমি এক্স টু পাওয়ার সেভেন এর সহগ বের করতেছি। আর আমি যেহেতু 10 জন থেকেই কিছু না কিছু নিচ্ছি, তাহলে এদের পাওয়ারের যোগফল নিশ্চয়ই 10 হবে। তার মানে কি ওয়ান এর মাথায় আমার কত দেওয়া লাগবে? থ্রি দেওয়া লাগবে। এখন এই পদের সহগ কত হবে? ওইটা আমরা বিন্যাসের কনসেপ্ট ইউজ করে খুব সহজেই করে ফেলতে পারি। যেহেতু এখানে 10টা আছে তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তিনটা ওয়ান আছে আর 7টা এক্স আছে, তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল। এই সংখ্যক উপায়ে বিষয়টা ঘটানো যায়। এর পরের ক্ষেত্রে আমরা একটা এক্স কিউব নিলাম, তাইলে আমার এক্স কয়টা নেওয়া লাগবে? এক্স কিউব, তাইলে আমার এক্স নেওয়া লাগবে চারটা, রাইট? যাতে এক্স এর পাওয়ারের যোগফল কত? 7 হয়। আর 4 আর একে 5, তাহলে আমার ওয়ান নেওয়া লাগবে 5টা। এইটার ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত দাঁড়ায়? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? আর এর পরের কেসে আমরা এক্স কিউব কত? দুইটা নিব, তাইলে এক্স এর পাওয়ার এখানে 6 হইলো, এখানে ওয়ান দিলাম, তাইলে এক্স টু দি পাওয়ার সেভেন হয়ে গেল। আর এখানে টোটাল তিনটা নিলাম, তাহলে ওয়ান এর মাথায় কত? সেভেন দেওয়া লাগবে। তাহলে এটার বিন্যাস সংখ্যা কত? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এত সংখ্যক উপায়ে আসলে আমরা এক্স টু দ্য পাওয়ার সেভেন গঠন করতে পারতেছি ভিন্ন ভিন্ন ভাবে। তাহলে এই প্রত্যেকটার সহগের যোগফলে আমার কি এই পুরার বিস্তৃতিতে এক্স টু দ্য পাওয়ার সেভেন এর সহগ হবে না? তার মানে কি এই তিনটা যোগ করলে আমরা এক্স টু দ্য পাওয়ার সেভেন এর সহগ পেয়ে যাব। তার মানে কি এক্স টু দ্য পাওয়ার সেভেন এর সহগ এই পুরা জিনিসটা হবে না? এটা ইকুয়াল টু আমাদের আসে 1740। তো আমরা নর্মালি এই অঙ্কটা কেমনে করতাম? এই ওয়ান প্লাস এক্স কে এ ধরতাম আর এক্স কিউব কে বি ধরতাম। এটা ধরে আমরা হচ্ছে দ্বিপদীর বিস্তৃতিটা করে দিয়ে দুই তিন লাইন গেলে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার সেভেন এর সহগ আমরা বাইর করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি এই বিন্যাসের কনসেপ্ট ইউজ করে খুব দ্রুত এই বিষয়টা করে ফেলতে পারি। আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।